আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। ম্যাচ পরবর্তী সময় রবার্ট লেভানডফস্কি বলেছেন যে বার্সার ইয়াংস্টার প্লেয়ারদের জন্য এটা একটা শিক্ষণীয় ম্যাচ হবে, কিভাবে আসলে চ্যাম্পিয়ন্স লিগের চাপটা যে কোনো মুহূর্তে পেয়ে বসতে পারে সেই শিক্ষাটা বার্সা প্লেয়াররা এই ম্যাচ থেকে পেতে পারে। পাউ গুবার্সি থেকে শুরু করে একাধিক ইয়াংস্টার প্লেয়াররা যে সকল বিবৃতি দিয়েছেন সেটার ভাষ্যটা অনেকটা এমন যে কোনো না কোনো একটা ম্যাচে কোনো কিছু পক্ষে যাবে না, এমন সিচুয়েশন ফেস করতেই হতো। সবচেয়ে পজিটিভ সাইড হিসেবে তারা এই জিনিসটা দেখছেন যে বার্সা এমন একটা ম্যাচে একটা বাজে ম্যাচ কাটিয়েছে যেখানে শেষ পর্যন্ত বড় রকমের কোনো ক্ষতি হয়নি। এই ব্যাপারগুলোর পজিটিভ যে একটা সাইড রয়েছে সেটা আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। এই একটা পরাজয় সব কিছু শেষ হচ্ছে না এবং অনেক বেশি করে সমালোচনা করা আসলে এই মুহূর্তে খুব একটা বেশি জাস্টিফাইডও হয়তো বা হবে না। তবে এত কিছু বলার পরে আমি নিজে একটু বিপরীত পথে হাঁটতে চাই। আমার কাছে মনে হয় ম্যাচটা ক্রিটিক্যাল ছিল রেজাল্টের দিক থেকে নয়। বার্সা ৩-১ ব্যবধানে, এমনকি ৩-০ ব্যবধানেও যদি ম্যাচটা হারতো আমার কাছে ব্যাপারটা খুব একটা বেশি অভিযোগের জায়গার মতো থাকতো না। তবে যেভাবে বার্সেলোনা আসলে চাপের মুখে এই ম্যাচটাতে ভেঙে পড়েছে, যেভাবে তারা অ্যাডজাস্ট করতে পারেনি, এটাই আমার কাছে সবচেয়ে খারাপ লাগার মতো একটা অনুভূতি হচ্ছে। এবং আমি ভিডিওটাতে ভয়েস রেকর্ড করার আগ মুহূর্ত পর্যন্ত অনেক ভেবেছি, অনেক সময় নিয়ে আসলে একটু দেরি করে ভয়েস রেকর্ড করছি, কারণ আমার কাছে এই এক্সপিরিয়েন্সটা ভালো না। রাত জেগে আমি চ্যাম্পিয়ন্স লিগে বার্সার এমন টাইপের কোয়ার্টার ফাইনালে একের পর এক ডিজাস্টার দেখেছি। আমার অনেক আগের স্মৃতি আরও একবার মনে করিয়ে দেওয়ার মতো একটা ম্যাচ এখানে ছিল। বার্সা যেভাবে ইয়াংস্টার প্লেয়াররা যেভাবে আসলে চাপ সামলাতে পারেননি, এটা আমার জন্য একটা বড় রকমের অশনি সংকেত হিসেবে কিন্তু এসেছে। বার্সা কোনোভাবেই কিন্তু খেলায় ছিল না। প্রথম গোলটা হয়তোবা শেষ দিয়ে একটা ফাউল করেছিলেন, পেনাল্টি থেকে এসেছে। তারপরও বার্সেলোনার ম্যাচটা আসলে কন্ট্রোল করা উচিত ছিল। একাধিক সুযোগ বার্সা ফাইনাল থার্ডে মিস করেছে। জুলস কুন্ডে কিংবা ফেরমি লোপেজরা একেবারে জায়গা মতো ডিবক্সের মধ্যে বল পাওয়ার পরও তারা সেটা আসলে কাজে লাগাতে পারেনি, সুযোগগুলো একেবারে কাজে লাগাতে পারেনি। দ্বিতীয় যে গোলটা বার্সেলোনা কনসিড করেছে, প্রতিপক্ষের কর্নার কিক, এত ডিপে আসে কর্নার কিক, পুরো বার্সার ডিফেন্স লাইন একেবারেই চিন্তা করতে পারেনি, একদম কমপ্লিট ফেইলিয়ার ছিল। তৃতীয় গোলটার ক্ষেত্রে রোনাল্ড আরাহু বড় রকমের একটা প্রশ্ন কিন্তু আমাদের সামনে নিয়ে আসলেন। প্রথমত জেরার্ড মার্টিন এবং এরিক গার্সিয়া ওই জায়গা থেকে বলটা একটা ক্রস থেকে আটকাতে পারেননি। বদলি হিসেবে একজন প্লেয়ার নেমেছিলেন এই বরুসিয়া ডর্টমুন্ডের জুলিয়ান ডুরানভিল নামক, এবং ডুরানভিল সত্যি অর্থে বার্সার ডিফেন্স বারবার করে ভেঙেছেন। জেরার্ড মার্টিন সম্পর্কে একটু কথাবার্তা বলবো। যদি শেষের দিকে এসে পারফরমেন্সে বেটারমেন্ট না আনতে পারতেন তাহলে আসলে বড় রকমের সমালোচনার মুখে পড়তেন। যতবারই জেরার্ড মার্টিন বল নিয়ে উপরে উঠেছেন ব্যাকট্র্যাক করতে পারেননি। বালদের সাথে মার্টিনের যে প্রোফাইলগত একটা পার্থক্য রয়েছে, মার্টিন যে অনেকটা কনভেনশনাল এবং কিছুটা হলো বোরিং টাইপের একজন লিফট ব্যাক, সেটা কিন্তু অনেকাংশে প্রমাণিত হয়েছে। যদিও ওই যে বললাম শেষের দিকে এসে তিনি বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ডিফেন্সিভ অ্যাকশনের মাধ্যমে প্রথম দিকের ভুলগুলো অনেকটুকু শুধরে নেওয়ার মতো বা ইভেন ব্যালেন্স করার মতো একটা ব্যাপার করেছেন। অন্যদিকে আমি যদি এখানে ক্লিয়ার কাটভাবে বলি, রোনাল্ড আরাহু আসলে মারাত্মক রকমের একটা ভুল করেছেন। রীতিমতো গিরেসিকে হ্যাটট্রিকটা গিফট করেছেন, যে জায়গা থেকে রোনাল্ড আরাহু তৃতীয় গোলটার ক্ষেত্রে বলটা রীতিমতো প্রতিপক্ষ প্লেয়ারের পায়ে দিলেন। আরাহু সম্পর্কে বার্সা কেন্দ্রিক প্ল্যাটফর্মগুলোতে একটা বড় রকমের আলোচনা এরপরে দেখছি। আরাহুকে নিয়ে আসলে যতটা আলোচনা করা হয় আসলে ততটা ভালো মানের পারফরমেন্সের উন্নতি কি আসলে রোনাল্ড আরাহু আনতে পারছেন? দেখুন, চ্যাম্পিয়ন্স লিগে এমন টাইপের একটা ম্যাচের ভুলই কিন্তু আপনার পুরো সিজনের পারফরমেন্সটাকে একেবারে নস্যাৎ করে দিতে পারে। আরাহুর উচিত এর চেয়ে ফার বেটার ফুটবল খেলা। সেন্টার ব্যাক পজিশনে পাউ কুবার্সি এবং ইনিয়াগো মার্টিনেজের কাছে জায়গা হারাচ্ছেন বা হারানোর মতো একটা সিচুয়েশনে চলে এসেছেন, এটা একেবারেই মেনে নেওয়া যায় না। মার্ক আন্দ্রে টের স্টেগান যদি আজকে শেষ দিন জায়গায় গোলকিপার হিসেবে থাকতেন, আমি জানি না আপনারা কতটা একমত হতেন। আসলে বার্সাকে একটা পরাজয়ে যদি মুখোমুখি হতে হতো আমি খুব একটা বেশি এখানে অবাক হতাম না। 8টার মতো সেভ শেষ পর্যন্ত শেষনিককে দিতে হয়েছে, যার মধ্যে 3টা ডাইভিং সেভ ছিল। অর্থাৎ এখানে এমন সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছিল যেখানে আমরা চ্যাম্পিয়ন্স লিগে বছরের পর বছর দেখেছি টের স্টেগেন এমন সিচুয়েশনে ভালো পারফর্ম করেন না। তাই এটা ঘুরে ফিরে আরও একটা চিন্তার ব্যাপার থাকলো। একটা পজিটিভ সাইড নোট দিয়ে আজকের আলোচনাটা শেষ করি। পেদ্রি যে মুহূর্তে মাঠে নেমেছেন তার আগের বার্সা এবং তার পরের বার্সা একেবারে কমপ্লিট ডিফারেন্ট। পেদ্রি আসলে কীভাবে অসাধারণ একজন গেম কন্ট্রোলার সেটা কিন্তু আমরা এই ম্যাচে আরও একবার বুঝলাম। এখন এই ম্যাচে বার্সা ওভারঅল যে ভুলগুলো করেছে, যেখানে আসলে অনেক শেখার মতো অনেক ব্যাপার আছে, এগুলো অনেক ভালোভাবে শিখে পরবর্তী ম্যাচগুলোতে এমন ভুল বার্সা করবে না, এটাই আশা করব। না হলে গতানুগতিক চ্যাম্পিয়ন্স লিগে হুট করে ভেঙে পড়ার মতো আরও একটা সিচুয়েশন কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আদিওস ভিস্কা এল বার্সা।